স্বপ্নিলের তেড়া উত্তর। রাহিতা বিরক্ত হয়, চোখ পাকিয়ে বলে, ভোরের ফ্লাইট আমার নয়, এই জার্নিটা আপনার। তাই এখন কথা না বলে ঘুমিয়ে পড়ুন। আমার চেয়ে বেশি ঘুম আপনার প্রয়োজন। কথাটা বলেই রাহিতা চোখ সরায়, ভাবে স্বপ্নিল এবারও তেড়া কথা বলবে, কোনো নয়তো ঘুমিয়ে যাবে। কিন্তু ওকে অবাক করে দিয়ে স্বপ্নিল নরম কণ্ঠে বলে, ঘুম আসছে না রাহি। কেন? হয়তো ঘুমের চেয়েও বেশি আমার প্রয়োজন তোমায়, তাই। গোল গোল চোখে স্বপ্নিলের দিক চেয়ে আছে রাহিতা। নিজের কানকে একবার জিজ্ঞেস করে স্বপ্নিল কি সত্যি এটা বলেছে নাকি সে ভুল শুনলো। কিন্তু ঘড়ির কাঁটার শব্দ করে ডেকে ওঠার সাথে সাথেই ওর ভাবনায় ছেদ পড়ে। অনুভব করে যা শুনলো সবটাই সত্যি। প্রায় সাথে সাথেই ওর হৃদস্পন্দন বেড়ে গেল। কম্পিত কণ্ঠে শুধালো, মানে? স্বপ্নিল সাথে সাথে জবাব দিল না, বরং নিজ জায়গা থেকে বেশ খানিকটা এগিয়ে এলো। রাহিতার নিকটে এসে ওর পানে চেয়ে বলল, তুমি আমায় মিস করবে রাহি? রাহিতা হাসলো, দুষ্টু বুদ্ধি চাপলো মাথায়। স্বপ্নিলকে একটু রাগাতে মুখভঙ্গি স্বাভাবিক করে বলল, আপনাকে মিস করতে যাব কোন দুঃখে। রাহিতার এমন গাছাড়া উত্তরে স্বপ্নিল বেজায় চটে গেল। ব্রুযুগলের মাঝে গাঢ় ভাঁজ ফেলে বলল, কেন? আমি এতদিন কাছে থাকবো না, তোমার সাথে দেখা হবে না কতগুলো দিন, আর তুমি একটুও মিস করবে না? মনে পড়বে না বুঝি আমায়? আপনি মিস করবেন আমায়? স্বপ্নিলকে রাখতে দেখে রাহিতা কথা ঘুরায়, প্রশ্নের জবাবে উল্টো প্রশ্ন ছুড়ে ওর দিকে। স্বপ্নিল কিছু বলতে যেও থেমে যায়। রাহিতার মতো সেও মুখ বাঁকিয়ে উত্তর দেয়, মোটেও না। যে আমায় মিস করে না তাকেও আমি মিস করি না, বুঝেছো? ওর কথা শুনে শব্দ করে হেসে ফেলে রাহিতা। ওর হাসির শব্দে চোখ পাকিয়ে ওর দিকে তাকায় স্বপ্নিল। মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায়, চোখ বন্ধ করে। রাহিতা উঠে বসে, স্বপ্নিলের দিক ঝুঁকে বেশ কিছুক্ষণ ডাকে ওকে। রাহিতার এতবার ডাকার পরেও স্বপ্নিল আগেরকার ন্যায় ঘাপটি মেরে শুয়ে থাকে অপর দিক হয়ে। এক পর্যায়ে ক্লান্ত রাহিতা হাল ছেড়ে দেয়। খেয়াল করে দেখে স্বপ্নিল শান্ত নিঃশ্বাস ফেলছে। সে ভাবে ও হয়তো ঘুমিয়ে গেছে, তাই জবাব দিচ্ছে না। ভাবনা, স্বপ্নিল বেশ দ্রুত ঘুমিয়ে যেতে পারে। এ ব্যাপারে ওর আগেরকার রেকর্ড আছে। বিয়ের পর থেকেই বিষয়টা দেখে আসছে রাহিতা। যতই দুঃখ হোক আর যতই কিছু হোক, স্বপ্নিল বেশিক্ষণ না ঘুমিয়ে থাকতেই পারে না, ওর ঘুম লাগবেই। তাই রাহিতাও এ ব্যাপারে বিশেষ মাথা ঘামালো না। ঘুমন্ত স্বপ্নিলের দিক এক দৃষ্টি চেয়ে আলতোভাবে ওর হাত ধরে রাখলো বেশ কিছুক্ষণ। স্বপ্নিলের গালে হাত ছুঁয়ে ধীর স্বরে বলল, তো আপনি হয়তো জানেনও না আমি আপনাকে ঠিক কতটা মিস করব। জলদি ফিরে আসবেন আমার কাছে। কথাগুলো বলেই ধীরে সুস্থে স্বপ্নিলের হাত ছেড়ে দেয় রাহিতা। চুপচাপ নিজের স্থানে ফিরে গিয়ে শুয়ে পড়ে আগের ন্যায়। এদিকে রাহিতা চোখ বুঝতেই অপর পাশে হুট করে চোখ মেলে তাকায় স্বপ্নিল। এতক্ষণ সে জেগেই ছিল, মূলত ইচ্ছে করেই রাহিতার রিয়াকশন দেখার জন্য সে ঘুমের ভান করে পড়েছিল। এবার রাহিতার এমন ইতিবাচক রিয়াকশন দেখে দেখে মনে মনে যার পরনায় খুশি হয় স্বপ্নিল। হৃদয় রাজ্যের সুখের প্রজাপতিরা ডানা মেলে উঠতে থাকে। ঠোঁটের কোণে ফুটে ওঠা প্রশস্ত হাসি। রাহিতার দিক চেয়ে সন্তুষ্ট অন্তরে শুয়ে পড়ে সে নিজেও। যাক, অন্তত চলে যাওয়ার আগে মনে শান্তি নিয়ে যেতে পারবে তো। ভোর 5টার মতন বাজে। এয়ারপোর্টের সামনে গাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছে স্বপ্নিল রাহিতা। বাসার সবার থেকে বিদায় নিয়ে এসেছে স্বপ্নিল। দিলারা বেগম আসতে চেয়েছিলেন প্রথমে, কিন্তু পরে ভাবলেন স্বপ্নিলের সাথে এর আগেও এয়ারপোর্ট এসেছেন তিনি। কিন্তু বিয়ের পরে প্রথম বউকে রেখে কোথাও যাচ্ছে ছেলে, তাই পরবর্তীতে দুজনের প্রাইভেসির ব্যাপারটা মাথায় রেখে তিনি আর আসেননি। আশেপাশের সবাই ভীষণ ব্যস্ত। খুব সকালে ফ্লাইট যাওয়ায় যাদের ফ্লাইট তারা ছাড়া তেমন একটা মানুষ নেই। সবাই যে যার মতন ছুটছে। আশেপাশে কাউকে দেখার যেন সময় নেই তাদের। সেভাবে এক কোণায় দাঁড়িয়ে আছে স্বপ্নিল রাহিতা। একটু পরেই স্বপ্নিল ভেতরে চলে যাবে। তবে রাহিতা বেশ কিছুক্ষণ থেকে খেয়াল করছে স্বপ্নিল কেমন যেন উসখুস করছে কখন থেকে, যেন কিছু বলবে, কিন্তু ইতস্ততায় বলতে পারছে না। রাহিতা ভাবলো জিজ্ঞেস করবে, এমন সময় স্বপ্নিল ধরা গলায় বলে, রাহি, একটা কথা বলি। বলুন না। কখন থেকেই তো দেখছি আপনি কিছু বলার জন্য উসখুস করছেন, কিন্তু বলতে পারছেন না। কি হয়েছে আমায় নির্দ্বিধায় বলে ফেলুন স্বপ্নিল।
ওর কাঁধে হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করে রাহিতা, যেন খানিকটা আশ্বাস দেয় নীরবতার, যাতে স্বপ্নিল দ্বিধাহীনভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে ওর সামনে। রাহিতার আশ্বাসে কাজ হলো। স্বপ্নিলের ততক্ষণের অস্থির ভাব বেশ খানিকটা কমে গেল। কিছুক্ষণ অবিচলিত ভাবে রাহিতার দিক চেয়ে অবশেষে মনের কথা মুখে এনে সে বলল, আমাদের মাঝে সবকিছু আগেরকার মতোই থাকবে না রাহি? আমাদের সম্পর্ক আমি ফিরে আসার পরও ঠিক এমনই থাকবে বলো? স্বপ্নের হঠাৎ এমন প্রশ্নে আকাশ থেকে পড়ে রাহিতা। চমকে ওঠে সে, প্রশ্ন করে, মানে এসব কি বলছেন? আমাদের সম্পর্কের আবার পরিবর্তন হবে কেন? আমি জানি না, আমার যা মনে হলো তাই বললাম। কথা দাও আমাদের সম্পর্ক ঠিক এমনই থাকবে। এই সাময়িক দূরত্ব আমাদের মধ্যকার সম্পর্কে কোনোরূপ প্রভাব ফেলতে পারবে না। কথা দাও আমায়। রাহিতার দিকে হাত বাড়িয়ে বলে স্বপ্নিল। বিস্মিত বিমূঢ় রাহিতা কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থাকে স্বপ্নিলের পানে। খানিকক্ষণ সময় নিয়ে কিছু একটা ভাবে। হঠাৎ কিছু মাথায় আসতেই ব্যাপারটা পরিষ্কার হয় রাহিতার কাছে। সে বোঝে স্বপ্নিল আচমকা কেন এ প্রশ্ন করছে। হয়তো অতীতের কথা মনে হয়ে তারে দ্বিধা। বিচলিত স্বপ্নিলকে আশ্বাস দিতে রাহিতা হেসে বলে, আপনি কি আমাদের সম্পর্ক নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন? ভাবছেন আমরা আলাদা থাকলে আমি আপনাকে ভুলে যাব? ধরা পড়ে যাওয়ায় স্বপ্নিল খানিকটা লজ্জা বোধ করে। ইতস্ততভাবে এদিক সেদিক তাকায়। ওকে লক্ষ্য করেই রাহিতা বলে, দেখুন স্বপ্নিল, আমি জানি না আপনার মাথায় এমন চিন্তা কেন এসছে। হয়তো আপনি এখনো অতীত নিয়ে চিন্তা করেন বলে, কিন্তু বিশ্বাস করুন, আমায় নিয়ে আপনার ইনসিকিউর হওয়ার কোনো কারণ নেই। আপনার আমার সম্পর্কটা কোনো ঠুকনো সম্পর্ক নয় যে সামান্য বিচ্ছেদেই আমাদের সম্পর্ক বা একে অপরের প্রতি অনুভূতি পরিবর্তন হয়ে যাবে। আমাদের সম্পর্ক সবচেয়ে পবিত্র, সবচেয়ে উপরে আল্লাহ স্বয়ং আমাদের একে অপরের জন্য নির্বাচন করেছেন। সেখানে এসব অনর্থক চিন্তা মাথাতেও আনবেন না। আপনি যত দূরেই থাকেন না কেন, আপনার প্রতি আমার ভালোবাসা ও সম্মান ঠিক আগের মতোই থাকবে। যদি কোনো পরিবর্তন হতেই হয়, তবে সম্পর্কটা সময়ের সাথে সাথে আরো জোরালো হবে। কেননা যেখানে মনের টান থাকে সেখানে তো অনেক বছরের দূরত্ব কিছু না। আমরা তো কিছুদিনের জন্য আলাদা থাকছি মাত্র। তাই আমায়ও আমাদের সম্পর্ক নিয়ে একদমই চিন্তা করবেন না। যা করতে যাচ্ছেন ভালোভাবে সেটা করে ফিরে আসুন আমার কাছে। আমি অপেক্ষায় থাকবো। রাহিতার কথায় ও চিন্তাধারায় স্বপ্নিলের গর্ববোধ হয়। মনে মনে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করে তার জীবনে এমন জীবনসঙ্গী পাঠানোর জন্য। রাহিতা কিছু বুঝে ওঠার আগেই ওর দুবাহু ধরে টেনে নেয় নিজের দিকে। বলিষ্ঠ হাতের দৃঢ় বন্ধনে আবদ্ধ করে নেয় প্রেয়সীকে। রাহিতাও সাহায্যে জড়িয়ে ধরে স্বপ্নিলকে। কিছুক্ষণ সেভাবেই কেটে যায় একে অপরের সান্নিধ্যে। এরপর স্বপ্নিল রাহিতাকে ছেড়ে দিয়ে ওর দুহাত মুঠোয় নিয়ে বলে, আম সরি রাহি, এমন অবিবেচক কথাবার্তা মাথায় আনার জন্য। আমি আর কখনো আমাদের সম্পর্ক নিয়ে এমন চিন্তা ভাবনা করবো না। আই প্রমিস। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আপনার ফ্লাইটের জন্য লেট হয়ে যাবে, এখন যান। হ্যাঁ যাচ্ছি, ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। রাহিতাও হাত নেড়ে বিদায় জানায় স্বপ্নিলকে। বেশ কিছু দূর হেঁটে যায় স্বপ্নিল। রাহিতাও পেছন ফিরে গাড়ির কাছে যাওয়ার জন্য হাঁটতে আরম্ভ করবে। ঠিক এমন সময় হাতে টান পড়ায় পেছন ফিরে তাকায় সে। স্বপ্নিলকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। মুখ ফুটে কিছু বলতে যাবে তার আগেই আশেপাশে ভালো করে তাকিয়ে দুজনের মাঝের দূরত্ব ঘুচিয়ে রাহিতার মুখ আজলায় ভরিয়ে অতি দ্রুত এক প্রকার চুম্বন করে স্বপ্নিল। বিস্মিত রাহিতাকে অবাক করে দিয়ে হাসি মুখে ফেরত যেতে যেতে বলে, আমি তোমায় অনেক মিস করবো রাহি। সব কাজ সেরে খুব জলদি তোমার কাছে ফিরে আসবো, আমার বউ। স্বপ্নিল চলে গেছে বহুক্ষণ, অথচ রাহিতা আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে। যেভাবে ছিল ঠিক সেভাবেই। যেন একটু আগে কি হলো বুঝে উঠতে পারছে না সে। স্বপ্নিল কি সত্যি এত ঘনিষ্ঠ হয়েছিল, নাকি সে সাত সকালে এমন আকাশকুসুম কল্পনা করেছে? বিষয়টা উপলব্ধি করতে ডান হাতে নিজের বড়সড় নখধারা চিমটি কাটতে রাহিতা। সুচালো ব্যথা অনুভব করতেই এটা যে বাস্তব তা পরিষ্কার হলো। নিমিষেই চোখ দুটো বৃহদাকার ধারণ করলো। হুট করে কি থেকে কি হয়ে গেল রাহিতা ভেবে পায় না। অথচ এই প্রথম স্বপ্নিলের এত কাছে আসার অনুভূতি
এখনো গ্রাস করে রেখেছে ওকে। মিশ্র অনুভূতিতে শুদ্ধ রাহিতা ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় ড্রাইভার ফোন দেওয়ায় হুঁশ ফিরে আসে ওর। ফোন রিসিভ করে দ্রুত পায়ে হেঁটে গাড়ির কাছে চলে যায় সে। স্বপ্নিল পৌঁছে গেছে। ফোন করেছে মায়ের কাছে। ও রাহিতাকেও ফোন দিয়েছিল, কিন্তু সে ইচ্ছে করেই ফোন রিসিভ করেনি। কেন করেনি তা স্বপ্নিল মনে মনে ঠিকই বুঝেছে। এয়ারপোর্টে চলে আসার পর ও যা করেছে তাতে নির্ঘাত ভীষণ লজ্জা পেয়েছে রাহিতা। যে লাজুক মেয়েটা এখন তো আরো বাহানা পেয়েছে পালিয়ে বেড়ানোর, তাই ইচ্ছে করেই ওকে জ্বালাচ্ছে। সামনে থাকলে তো আর এটা করতে পারতো না। স্বপ্নিল সুযোগই দিত না, মনে মনে ভাবে স্বপ্নিল। এখন কদিনে যে রাহিতা এমন করবে কে জানে। এভাবেই কেটে গেল 3 দিন। একদিনে রাহিতা ইচ্ছে করেই স্বপ্নিলের ফোন মেসেজ অদেখা করেছে। মনে মনে সে দেখতে চাইছে স্বপ্নিল ওর জন্য ছটফট করে কিনা, সেও ঠিক একইভাবে ওর জন্য অস্থির হয় কিনা। অপরদিকে রাহিতার কাছে ভীষণ বিরক্ত স্বপ্নিল। কোথায় সারাদিন ক্লায়েন্টদের সাথে ব্যস্ততা শেষে হোটেলে ফিরে যে একটু বউয়ের সাথে একান্তে কথা বলে, সারাদিনের ক্লান্তি দূর করবে, অথচ ওর বউ ওকে পাত্তাই দিচ্ছে না। এতবার ফোন দিল, মেসেজ দিল, তবুও রাহিতা একটারও জবাব দিল না। এটা কি বেশি বেশি হচ্ছে না? কেন এমন করছে সে স্বপ্নিলের সাথে? মনে মনে রাহিতার প্রতি বেশ রাগ হয় স্বপ্নিলের। যে রাগের চোটে সে আর ইচ্ছে করেই রাহিতাকে ফোন মেসেজ দেয় না। স্বপ্নিলও দেখতে চায় রাহিতার কদিন ওকে এভাবে ইগনোর করতে পারে। 2 সপ্তাহ পর তো এমনিতেই দেশে যাচ্ছে সে। এখন একেবারে সুদে আসলে সব ফেরত নেবে রাহিতার থেকে। পরক্ষণেই আবার স্বপ্নিল ভাবে একটা সামান্য কিস করাতেই যদি রাহিতা এমন করে, তবে সে সামনে এগোবে কি করে? এত বড্ড ভাবার বিষয়। এই লজ্জাবতীকে নিয়ে সে কি করবে? এমনই সব অদ্ভুত সব চিন্তা ভাবনা করে দিন কাটে স্বপ্নিলের। একদিকে স্বপ্নিল রাহিতার এই লুকোচুরি প্রেম, অন্যদিকে দুজনেই একে অপরের খোঁজ নিতে থাকলো দিলারা বেগমের থেকে, যা পারতপক্ষে ওনার দুশ্চিন্তার পারদ আরো বাড়িয়ে দিল। স্বামী প্রথমবার বিদেশ থেকে গেল, অথচ বউয়ের সাথে ফোনে কথা বলছে না। আবার স্বপ্নিল মায়ের থেকেই রাহিতার খোঁজ নিচ্ছে, যার অর্থ দাঁড়ায় ওর নিজেরও এ ব্যাপারে বিশেষ মাথা ব্যথা নেই। দুজনেই এভাবেই বেশ আছে। তবে কি এ দূরত্ব ওদের মধ্যকার দূরত্বকে আরো বাড়িয়ে দিল? এমন হলে তো মুশকিল। এভাবে চললে কি করে হয়? দিলারা বেগম ভেবে পায় না। সপ্তাহখানেক 15 এক ফাঁকে দিলারা বেগম কথা বলার সুযোগ খুঁজছিলেন রাহিতার সাথে। আজ সুযোগ পেয়ে কাজেও লাগালেন। রাত 8:30টার মতো হবে। সামিরা পড়ছে আর রাহিতা পড়া শেষ করে বিছানায় শুয়ে ফোন টিপছিল। এমন সময় তেলের বাটি নিয়ে রুমে চলে আসেন দিলারা বেগম। শাশুড়িকে আসতে দেখে উঠে বসে রাহিতা। ওনার হাতে তেলের বাটি দেখে বলে, মাথায় তেল দেবেন মা? দিয়ে দিব? না রে, রহিমা ঘুমানোর আগে দিয়ে দেবে আমায়। আমি তো এখন তোর মাথায় দিয়ে দেব বলেই তেল গরম করে আনলাম। ওনার কথায় রাহিতা হাসে। হাসি মুখে নম্র সুরে বলে, কেন এত কষ্ট করতে গেলেন মা? আমি একাই দিতাম পরে। এটাতে আবার কিসের কষ্ট? তুই আমার একমাত্র ছেলের বউ, তোর জন্য এটুক করতেই পারি নাকি? আয় বস, এখন আমি খাটে বসছি। এবার আর না করতে পারে না রাহিতা। বলা বাহুল্য, শাশুড়িকে ভীষণ শ্রদ্ধা করে সে। তার এত মায়াময় কথায় সে কখনোই মানা করতে পারবে না। এই তো চুপচাপ বসে পড়ে পেছন ফিরে দিলারা বেগমের সামনে। তেল দেওয়ার ফাঁকে ফাঁকেই টুকটাক কথাবার্তা হচ্ছিল দুজনের। এমন সময় প্রসঙ্গ বুঝে হঠাৎ দিলারা বেগম বলেন, আচ্ছা রাহি, একটা কথা বলতো। হ্যাঁ বলুন মা। তোর লাস্ট কবে স্বপ্নিলের সাথে কথা হয়েছিল রে? না মানে আমি কাল রাতে কথা বলেছি তো। ছেলেটা আজ ফোন দিল না সারাদিন একবারও। কি করছে কে জানে। তোর সাথে কথা হয়েছে রে? শাশুড়ির কথায় শুষ্ক ঢোক গিলেন রাহিতা। মনে মনে ভাবে সে কি করে বলবে তার সাথে স্বপ্নিলের শেষ কথা হয়েছিল সেদিন, যেদিন স্বপ্নিল দেশ ছেড়েছে সেই দিন। আর ওই দিন ওদের মাঝে যা হয়েছে, তারপর থেকেই যে সে ইচ্ছে করে স্বপ্নিলের সাথে কথা বলছে না, ওকে জ্বালাচ্ছে। এটা তো আর শাশুড়িকে মুখে বলা যাবে না। রাহিতা পারল দুটা নাই। একদিকে শাশুড়িকে মিথ্যে বলতে সায় দিল না মন, অপরদিকে সত্যটা বলার মতো
ঠোঁট কাটা সে নয়, তাই কথা পাল্টাতে কোনো মতে সে বলল, আজকে ফোন দিয়েছিলাম ওনাকে, ধরেননি ফোন। হয়তো খুব ব্যস্ত। আপনি চিন্তা করবেন না মা, ফ্রি হলে তিনি ঠিকই ফোন দেবেন। ও, এটা হতে পারে। এখন এক কাজ করতো, ফোন দে স্বপ্নিলকে, দেখি এখন ধরে কিনা। আমার ফোন তো রুমে রেখে এসেছি, তোরটা থেকেই দে তো। দিলারা বেগমের কথায় রাহিতা পড়ে বিপাকে। এই যে সে খুব সন্তর্পণের সপ্তাহখানেক ধরে স্বপ্নিলকে এড়িয়ে চলল, এরপর এখন হঠাৎ করে কিভাবে ফোন দিবে। কিন্তু রাহিতার ভাবনা ওর মনের মাঝেই চাপা পড়ে গেল, কেননা দিলারা বেগম বারবার তাগিদ দিতে লাগলেন ওকে ফোন দেওয়ার। শেষমেশ রাহিতা এক প্রকার বাধ্য হয়েই ফোনে হাত নিল। নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবল স্বপ্নিল যে রেগে আছে ওর ওপর, ফোন তো ধরবে না নিশ্চিত, তাই এই রিস্ক নেওয়াই যায়। এরপর কল কেটে গেলে শাশুড়িকে বলে দেবে ফ্রি আছে তাই ধরছে না ফোন। মনে মনে নিজের নির্বোধ ভাবনায় হেসে রাহিতা মেসেঞ্জারে কল দিল স্বপ্নিলকে। কিছুক্ষণ টুং টুং করে রিল হলো, বোঝা গেল স্বপ্নিল অনলাইনে আছে। শ্বাসরোধ করে স্বপ্নিলের ফোন না ধরার অপেক্ষা করলো রাহিতা, এবং খানিক বাদে ওর ধারণাই সঠিক প্রমাণ হলো। স্বপ্নিল ফোন ধরেনি। ফোঁস করে এক শ্বাস ফেলে শাশুড়ির উদ্দেশ্যে রাহিতা বলল, উনি তো ফোন ধরলেন না মা, হয়তো বাইরে আছেন। আপনি টেনশন করবেন না, পরে কথা হবে। দিলারা বেগম রাহিতার সামনে মাথা নাড়ালেও মনে মনে একটা ব্যাপারে নিশ্চিত হলেন, নির্ঘাত বড়সড় কোনো ঝামেলা হয়েছে স্বপ্নিল রাহিতার মাঝে, নয়তো দুজন এভাবে দুজনকে ইগনোর করতো না। এই যে রাহিতা প্রথমে ফোন দিতে চাইছিল না, পরে আবার স্বপ্নিল ইচ্ছে করেই ওর ফোন ধরলো না, এটাও তিনি ঠিকই বুঝলেন। অতএব তার ধারণা ঠিক। অতঃপর কি করবেন ভাবতে লাগলেন। এভাবেই এক মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে রুম ত্যাগ করলেন তিনি। হাফ ছেড়ে বাঁচল রাহিতা নিজেও। গভীর রাত, নিভৃতে ঘুমাচ্ছে রাহিতা। এরই মাঝে কর্কশ শব্দে ফোন বেজে ওঠে। চমকে উঠে ঘুম থেকে জাগে রাহিতা। ফোন হাতে নিতেই দেখে স্বপ্নিল ফোন করেছে। তা দেখে এক পলক ফোনের স্ক্রিনে সময় দেখে নেয় রাহিতা। এতদিন মনের বিরুদ্ধে যে স্বপ্নিলকে ইগনোর করলেও আজ মধ্যরাতে স্বপ্নিলের ফোন আর অপেক্ষা করতে পারল না সে। বুকের মাঝে ছলাৎ করে উঠল রক্ত। একরাশ বাজে চিন্তা ভর করল মাথায়। সেদিনের পর থেকে তো স্বপ্নিল আর ফোন দেয়নি একেবারেও। তবে আজ এ সময় ফোন দিল কেন? স্বপ্নিল ঠিক আছে তো? ওর কিছু হলো না তো? দ্রুত ভঙ্গিতে রাহিতা ফোন রিসিভ করে। অস্থির কণ্ঠে বলে, হ্যালো। কিছুক্ষণ অতিক্রম হয়। ওপাশ থেকে স্বপ্নিলের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। মাঝে মাঝে গাড়ির আওয়াজ আসে শুধু। এবার রাহিতার বুক কাঁপে। একরাশ বাজে চিন্তা ঘেমে যায় সে। স্বপ্নিল কথা বলছে না কেন? সে ঠিক আছে তো? মনে মনে নিজেকে হাজারো গালি দিতে থাকে এতদিন স্বপ্নিলকে ইগনোর করার জন্য। বুকে ভয়, চোখে পানি নিয়ে কম্পিত কণ্ঠে পুনরায় শুধায়, হ্যালো, আপনি কথা বলছেন না কেন? শুনতে পারছেন? স্বপ্নিল, আপনি ঠিক আছেন? রাহিতার ক্রন্দনরত কণ্ঠে কাজ হয়। এবার ফোনে ওপাশ থেকে স্বপ্নিলের আওয়াজ ভেসে আসে কানে। ঠিক রেখেছো যে থাকবো? স্বপ্নিলের কণ্ঠ শুনে রাহিতার ভয় কাটে। এতক্ষণের চিন্তা ভাবনা সব জানালা দিয়ে পালায়। এতদিন পর প্রিয়তমর কণ্ঠ শুনে কলিজা ঠান্ডা হয় রাহিতার। আবেগে ভাসে সে। ঠোঁটে ঠোঁট চেপে কান্না থামায়। দু একবার ওর নাক টানার আওয়াজ শোনা যায় শুধু। স্বপ্নিল এখনো নিশ্চুপ। রাহিতা ভাবল স্বপ্নিল হয়তো আর কথা বলবে না ওর সাথে। ঠিক সে সময় স্বপ্নিলের তীক্ষ্ণ কণ্ঠ ওর হৃদয় এফোর ওফোর করে দেয়। খুব সাহস বেড়েছে তোমার, তাই না? বড্ড বেশি বেশি করছো এ কয়দিনে। আমায় ইগনোর করছো, তাই না? শুধু দেশের বাহিরে জরুরি কাজে আটকে আছি বলে কিছু বলছি না। একবার শুধু দেশে ফিরতে দাও আমায়। আই সোয়ার রাহি, সব সাহস বের করে দেবো তোমার। জাস্ট একবার হাতের নাগালে পাই তোমায়, তারপর। স্বপ্নিল থামে। ওর কথার তেজে রাহিতা ভীষণ খায়। নিজেকে সামলে কোনোভাবে শুধায়, তারপর? খেয়ে ফেলবো তোমায়। সেই রাতে স্বপ্নিলের সাথে কথা হওয়ার পর কেটে গেছে 7টা দিন। একদিনে আর একবারও রাহিতার কথা হয়নি স্বপ্নিলের সাথে। বলা বাহুল্য, সে রাতে নিজের কথা বলার পর রাহিতার প্রতিক্রিয়া শোনার অপেক্ষা না করেই ফোন কেটে দিয়েছিল স্বপ্নিল। ফলস্বরূপ রাহিতা সে রাতের পর নিজে থেকে
ওকে ফোন দিয়েছিল বেশ কয়েকবার, কিন্তু স্বপ্নিল ফোন ধরেনি, এমনকি একটা মেসেজেরও জবাব দেয়নি, যার অর্থ দ্বারায় সে অভিমান করেছে। এতদিন রাহিতা মজার ছলে ওকে যেভাবে ইগনোর করেছে, এবার স্বপ্নিল ইচ্ছে করেই সেটা করছে। হয়তো রাহিতা রেহেন আচরণে বেচারা অনেক কষ্ট পেয়েছে মনে। এসব ভেবে মনে মনে অপরাধ বোধে দগ্ধ হয় মেয়েটা। তবে আর যাই হোক, রাহিতার দিনকাল এতটাও খারাপ কাটছে না, কেননা ভার্সিটি যেয়ে সে এক নতুন বিষয় উপলব্ধি করেছে এ কদিনে। ওর সাথে ঘোরার মতো বন্ধু বলতে রিমি ও নিবিড়ই ছিল শুরু থেকে, আর এদের মাঝে এখন আর আগের মতো দ্বন্দ্ব নেই। দুজনের মধ্যে মার্কাট সম্পর্ক কিছুটা হলেও কমে গেছে। ওরা আগের মতো ঝগড়া করলেও ওকে অপরকে নিয়ে বেশ খানিকটা ঘনিষ্ঠ হয়ে গেছে ইদানিং। সম্পর্কের এ পালাবদল আর কারো চোখে পড়ুক না পড়ুক, নিবিড় ও রিমির মুখে না বললেও সবসময় ওদের দুটোকে কাছ থেকে পর্যবেক্ষণ করার দরুন রাহিতা ঠিকই বুঝে গেছে। তবে যে কোনো সম্পর্কের সময় থাকতেই দুজনের মাঝে সব স্পষ্ট করা দরকার, নিজেদের অনুভূতি ব্যক্ত করা দরকার। অন্যথা এ দ্বিধাদ্বন্দ্বেই অর্ধেক জীবন কেটে যায়। তাই তো ভার্সিটি শেষ করে বের হতে হতে রাহিতা রিমিকে ডেকে বলল, তুই কি নিবিড়কে পছন্দ করিস? রাহিতার প্রশ্নে রিমি চমকায়, ইতস্ততভাবে এদিক সেদিক চায়। ওকে চমকাতে দেখে রাহিতাও হেসে বলে, ভালোবাসিস তাই তো? না না না, এমন কিছুই না তো। দেখ রিমি, বেস্ট ফ্রেন্ড হিসেবে তোকে একটা পরামর্শ দিতে চাই, মন দিয়ে শুনবি, ঠিক আছে? রাহিতার সিরিয়াস ভাবভঙ্গি দেখে রিমি মাথা নাড়ে। ওর মনোযোগ পেতেই রাহিতা বলে, যদি কাউকে ভালোবাসিস এবং তাকে পাওয়ার ইচ্ছে থাকে, তবে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে ওকে মনের ভাব জানা। অন্তত পরে তাকে হারিয়ে ফেললে আজীবন আফসোস করবি যে আগে কেন বললাম না। রাহিতার কথার মাঝে বিষাদের সুর খুঁজে পেল রিমি। করুণ চোখে বলল, কিন্তু সে যদি মানা করে তাহলে রিজেক্ট হতে ভয় পাই আমি। আগে বলেই তো দেখ, যদি রিজেক্ট করে তবে বিনা বাক্যে সরে যাবে। যদিও তোকে ভালোবাসে, তবে হয় সময়ের সাথে নিজের ভালোবাসা বুঝবে, তোর কমতি অনুভব করবে নিজের জীবনে, তখন ঠিকই কাছে আসবে। আর যদি ভালো নাই বাসে, তবে তো দূরে দূরেই থাকবে, কিন্তু অন্তত তোর আফসোস তো হবে না কখনো মনের কথা মুখে না বলার। এক দীর্ঘশ্বাস ফেলে বলে রাহিতা। ওর কথায় রিমি মাথা নাড়ায়, কিছুক্ষণ কি যেন ভাবে, তারপর হঠাৎ করে বলে, আচ্ছা, তোর আর স্বপ্নিল ভাইয়ের মাঝে সব ঠিক হয়েছে রাহি? রাহিতা জানতো রিমি ঠিক এই প্রশ্নটাই করবে, তাই নিজেকে প্রস্তুত রেখেছিল এ কথার জবাব দেওয়ার জন্য। সেভাবেই বলে, আমার কথা শুনেও তুই বুঝলি না আমি কেন তোকে এসব বলছি? রিমি উৎসুক চোখে তাকাতেই রাহিতা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আমি তোকে ভালোবাসি এটা তো উনি ছাড়া আর সবাই জানে, আর এই জায়গাটাতে আমার আফসোস হয় রিমি, কেন আমি তোকে এত দিনেও মনের কথা বলতে পারলাম না। ওনার ভয় কাটাতে গিয়ে, ওনার খুশির কথা চিন্তা করতে যেয়ে তো আমি নিজের খুশিটাই ভুলে গিয়েছিলাম এতদিনে। সময় থাকতে তাকে ভালোবাসার কথাটা বলা উচিত ছিল, তাহলে এখনো এত কিছুর পরেও আমাদের দুজনের মাঝে জড়তা, এত দূরত্ব এর কোনোটাই থাকতো না। রাহিতার কথায় কষ্ট লাগে রিমির। মেয়েটা অনেক সরল, সবসময় অন্যের ভালোটাই দেখে গেছে, অন্যের জন্যই সব করে গেছে। দিন শেষে ও নিজে কি পেয়েছে? রিমির মন খারাপ হয়। তবে পরক্ষণেই স্বপ্নিলের কথা মনে হতেই ওর মনে মেঘের পরিবর্তে রোদের আলোর ঝিলিক খেলে ওঠে। স্বপ্নিলের সম্পর্কে যত কিছু সে রাহিতার থেকে একদিনে জেনেছে ও শুনেছে, তাতে সে মনে প্রাণে বিশ্বাস করে স্বপ্নিল রাহিতাকে ভালোবেসে ফেলেছে। এই তো সেই দিনই যখন ওদের শেষ ফোন কলের কথাটা রাহিতা এক ভারী দুশ্চিন্তা নিয়ে ওকে জানালো, তখনও রিমি হাসছিল, কেননা স্বপ্নিলের কথাবার্তা ওকে নিঃসন্দেহে রাহিতার পাগল প্রেমিক মনে হচ্ছিল। প্রেমিকার বিরহে যে কাতর, প্রেমিকার থেকে একরত্তি দূরত্ব যার সয় না, এমন প্রেমিক লাগে স্বপ্নিলকে রিমির কাছে। সুতরাং তখন থেকে সে স্বপ্নিল নিজের ভালোবাসা প্রকাশ করতে আর কোনো কার্পণ্য করবে না।
এটা এখন স্বচ্ছ পানির ন্যায় ঝকঝকে রিমির কাছে। কিন্তু আফসোস, বোকা রাহিতা এটা বুঝলো না। স্বপ্নিলের কথার মর্ম না বুঝে ওর অভিমানের চিন্তায় কাতর হয়ে আছে সে। লোকে ঠিকই বলে, অন্যের বেলায় মানুষ যতটা না শেয়ানা, নিজের বেলায় তার একটুও না। রাহিতার ক্ষেত্রেও যেন এর ব্যতিক্রম নয়। তাই তো মেয়েটার উদাস মুখের দিক চেয়ে রিমি বলে, স্বপ্নিল ভাইয়া কবে আসছে জানো? আগামীকাল দুপুরে ইনশাল্লাহ। কালকের জন্য বেস্ট অফ লাক বেবি। রাহিতা বিরক্ত হয়, চোখ পাকিয়ে বলে, কিসের বেস্ট অফ লাক? ভাইয়া এতদিন পর আসছে, তোকে দেখিনি কতগুলো দিন, তার মধ্যে আবার রেগে আছে তোর উপর। উফ, কালকে তো খেলা হবে মামা। রিমির কথায় কপাট রাগ দেখালেও মুহূর্তে স্বপ্নিলের কথা ভেবে চুপসে যায় রাহিতা। সেই দিন যেভাবে ধমক দিয়েছিল ফোনে, আজে বাজে কি সব হুমকি টুমকি দিচ্ছিল, দেশে ফিরে ওকে দেখে নেওয়ায় না জানি এসে সে কি করে। এসব ভেবেই ভয়ে লজ্জায় মনে মনে লাল আভায় রেঙে যায় রাহিতা। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন। স্বপ্নিল ফিরছে আজ দেশে। দুপুর 2:30 ফ্লাইট ল্যান্ড করবে ওর। আপাতত এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে রাহিতা। সামিরা কলেজে থাকায় দিলারা বেগমকে সাথে আসতে জিদ করেছিল সে, কিন্তু দিলারা বেগম দুশ্চিন্তায় বিভোর হয়ে আসতে রাজি হননি মোটেও। এবারও জোর করে একা একা পাঠিয়ে দিয়েছেন রাহিতাকে। অগত্যা এয়ারপোর্টের বাইরে একা একাই স্বপ্নিলের অপেক্ষায় দাঁড়িয়ে আছে রাহিতা। আজ আকাশের অবস্থা ভালো নেই, বৃষ্টি হতে পারে যে কোনো সময়। কিছুক্ষণ পেরোলো, স্বপ্নিল এলো। এতদিন পর প্রিয়তমের সাক্ষাৎ পেয়ে রাহিতার মন শান্তিতে আনন্দে পুলকিত হয়ে উঠল। অবশ্য স্বপ্নিলের চেহারায় এর ছিটেফোঁটাও দেখা গেল না। তার মুখভঙ্গি স্বাভাবিক। ওর তীক্ষ্ণ ধারালো দৃষ্টি এক নজরে রাহিতার শুষ্ক মুখ পরোক্ষ করছে। এহেন ছুরির ন্যায় ধারালো গভীর দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। রাহিতাও পারল না। আর চোখে স্বপ্নিলকে আপাদমস্তক দেখে নিয়ে মাথা নত করে দাঁড়িয়ে রইল সে। স্বপ্নিল কাছে এসেই লাকেজ রেখে রাহিতার হাত থেকে ছো মেরে ওর ফোন নিয়ে নিল। চমকে ওঠে সেদিকে তাকাতেই স্বপ্নিল ওর দৃষ্টিকে পাত্তা না দিয়ে রাহিতার ফোন থেকে ড্রাইভারকে ফোন দিল। ড্রাইভার আসতেই তার উদ্দেশ্যে বলল, চাচা, আপনি লাগেজপত্র গাড়িতে নিয়ে বাসায় চলে যান। স্বপ্নিলের কথায় ড্রাইভার ও রাহিতা উভয়ে বিস্মিত হল। কিন্তু সাহেব, আপনি ও ম্যাডাম বাসায় যাবেন না, খালি লাগেজ নিয়ে যাব? জি, আপাতত শুধু লাগেজ নিয়ে যান, আমাদের একটু কাজ আছে। মাকে বলবেন টেনশন না করতে, আমি ঠিকভাবে পৌঁছে গেছি। রাহিতাও আমার সাথেই আছে, আমরা একসাথেই বাসায় যাব। রাহিতার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে স্বপ্নিল। ওর দ্রুত বেগে চলা কদমের সাথে তাল মিলিয়ে হেঁটে যাচ্ছে রাহিতা নিজেও। অবশ্য হাঁটছে বললে ভুল হবে। লম্বাটে স্বপ্নিলের বড় বড় ধাপের সাথে এগোতে ওকে দাঁড়াতে হচ্ছে এক প্রকার। তবু মেয়েটা চুপ করে আছে, কোনো টু শব্দটুকুন করছে না। এয়ারপোর্ট এরিয়া থেকে বের হয়ে আশেপাশের কোনো এক নির্জন রাস্তায় এসে থামে স্বপ্নিল। এখানে চারপাশে অসংখ্য গাছপালা, মাঝখান দিয়ে একটি সরু রেল লাইন গিয়েছে। আকাশটাও গুড়ুম গুড়ুম করছে, শনশন হাওয়া বইছে রীতিমতো। টিপটিপ বৃষ্টি এসে দুজনকে ভিজিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। অথচ স্বপ্নিলের সেদিকে কোনো ধ্যান নেই। তার সমস্ত ধ্যান জ্ঞান এখন ভীত নজরে চারপাশ পর্যবেক্ষণ করে রাহিতার দিকে। কেন এমন করেছিলে এই কদিন আমার সাথে? আমার কেমন লাগবে সেটা তুমি একবারও ভাবোনি? স্বপ্নিলের টকবকে কণ্ঠে আক্ষেপ। ওর কথার ধরনে মনে হবে যেন ওর সাথে কদিনে কথা না বলে রাহিতা মহা পাপ করে ফেলেছে। তবে রাহিতা নিশ্চুপ। কি বলবে না বলবে ভাবার মাঝে পুনরায় স্বপ্নিলের আওয়াজ ভেসে আসে ওর কানে। চুপ করে আছো কেন রাহিতা? উত্তর দাও বলছি। রাহিতা বুঝলো স্বপ্নিল বেশ ভালোই খেপেছে। এই যে এখন সে ওর পুরো নাম ধরে ডাকছে, এটা স্বপ্নিলের এক প্রকার অভ্যাস, যা ওর সাথে থাকাকালীন একদিনও উপলব্ধি করেছে রাহিতা। যখন স্বপ্নিল আহ্লাদি মুডে থাকে তখন বেশ আয়েশ করে ওর পুরুষালী স্বরে
মিষ্টিভাবে ডাকে রাহি, যে ডাকে রাহি তার মন প্রাণ জুড়ে যায়। আবার সেই দুষ্টু মিষ্টি মানুষটাই যখন রেগে যায় তখন শীতল কণ্ঠে রাহি তার পুরো নাম ধরে ডাকে। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে স্বপ্নিলকে শান্ত করার উদ্দেশ্যে রাহি তার নরম গলায় বলল,